গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে, এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ। দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাল্লাহ এটা নির্মূল করা হবে। ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম, তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছি আমার বুকে মুখে কোনো ভাষা ছিল। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করিবে। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে। আমরা কার প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই? আমার মায়ের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। আমার যে মা চান, তিনি, তার সন্তান এবং তার নাতিপুতি সবাই এই বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করবেন, সেই মায়ের প্রত্যাশার বাংলাদেশটা গড়তে চাই। আর কোনো মায়ের ইজ্জত নিয়ে কেউ টান দেওয়ার কোনো দুঃসাহস দেখাবে না, ওই বাংলাদেশটাই গড়তে চাই। আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় পূর্ণ নিরাপত্তা এবং ইজ্জত নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ গড়তে চাই। ওই বাংলাদেশটা গড়তে চাই যেই বাংলাদেশে চাঁদাবাজরা আর কাউকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা গড়তে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটাই গড়তে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না। জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগমপাড়া আর সিঙ্গাপুর গড়ার আর স্বপ্ন কেউ দেখবে না, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। যে টাকা চুরি করে, লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। এটি জনগণের টাকা। এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যোগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন। মন্ত্রী প্রেসিডেন্ট হলে তার বাড়িতে উন্নয়ন হবে, তার গাড়ির উন্নয়ন হবে না, এদেশের মানুষ ইনসাফের ভিত্তিতে উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। একজন একটু আজানের জবাব দেবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা ওই বাংলাদেশটা চাচ্ছি যেই বাংলাদেশে গত 24 জুলাইয়ে বুক পেতে যুদ্ধ করা মা বোনেরা, আমাদের সন্তানেরা যেই বাংলাদেশটা কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল, ওই বাংলাদেশ গড়তে চাই। সেদিন কোনো যুব সমাজ, আমার ছেলেমেয়েরা মিছিল করে কারো কাছে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দাও, এইটা বলে নাই। বলেছে আমরা আমাদের হাত দিয়ে কাজ করতে চাই, আমার কাজটা আমাকে করতে দাও, আমার কাজের অধিকার আমাকে দাও, আমার চাকরির অধিকার আমাকে দাও। আমরা কথা দিচ্ছি, ও যুব সমাজ, ও বন্ধুরা, তোমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে দেশবাসীর ভালোবাসায় এবং তাদের সমর্থন ভোটে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, ইনশাআল্লাহ এমন দেশ গড়ব যেটা তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি হও। সেদিন তোমরা বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবা, আর সেই উড়োজাহাজে আমরা প্যাসেঞ্জার সিটে বসে থাকবো ইনশাআল্লাহ। পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো। সেই বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি। আমাদের যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বলেছিল ইউ ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে। যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর, শ্রমিকের, মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাআল্লাহ।
একই বিচারের কূপ সবার উপরে পড়বে, সমানভাবে পড়বে। সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। এই বাংলাদেশ তারাই গড়তে পারবে যারা চাঁদাবাজি করে না, মানুষকে কষ্ট দেয় না, মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না, যারা মা বোনের গায়ে হাত তুলে না, যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে, তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইনশাআল্লাহ। আমরা 11টি দল আমরা ঘোষণা দিয়েছি, চাঁদা আমরা নিব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না, নিজের বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে, এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমরা ঘোষণা দিয়েছি 24-এর যে উত্থান হয়েছিল, যে উত্থানে সমস্ত আবর্জনা বেসে গিয়েছে, সেই 24-এর যে দাবি, সেই দাবি পূরণের জন্য আগামী নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা গণভোটে হা দিতে চাই। গণভোটে হা দেওয়ার মানে হলো ফেসিবাদ আর ফিরে আসবে না। গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে। গণভোটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোনো জমিদারি চলবে না, রাজনীতি হবে জনগণের রাজনীতি। আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় যেদিন হবে, আমাদের রাজনীতি সেদিন সার্থক হবে ইনশাআল্লাহ। একদল লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে, খামছে, কামড়ে আবার 56,000 বর্গ মাইলার 18 কোটি মানুষকে শেষ করে দিবে এরা। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না, এটা নিরাপদ নয়। একদল লোক তারা ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন, আবার এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত। এই দুইটা আমরা দেখতে চাই না। মনে রাখবেন, 24-এর আন্দোলনে কার কি অবদান জানি না, কিন্তু এদেশের মায়েদের অবদান ছিল। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের গায়ে যখন মুগর বাহিনী হাত দিয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল। রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আগস্টের 4 তারিখ উত্তরার রাস্তায়, রাজপথে আমার মা 10 মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বললেন, কি করেছি সাংঘাতিক কাজ? যে এই অবুঝ শিশু কুলে নিয়ে, বুকে নিয়ে মুহুর্মুহু গুলি আর একটার পর একটা লাশ পড়ছে, আপনি এখানে আসলেন কেন? এই ভদ্র মহিলা বলেছিলেন, সো হোয়াট, কি হয়েছে? সন্তান কি আমার একটা? আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী, তরুণ তরুণী যারা নেমেছে, শিশুরা যারা নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস যোগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান, সামনে এগিয়ে যাও, হয় শাহাদত না হয় ফেসিবাদের পতন, মাঝখানে কিছু নাই। এই মাদেরকে ভুলে গেছেন? এই মাদেরকে ভুললে চলবে না। আমরা আমাদের জীবনের চাইতে মাদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে কোর্ট জুড়ে অনুরোধ করবো, এই অপকর্ম থেকে সরে আসেন। মাদেরকে সম্মান দিন। যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন। আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না, তারা দুর্ভাগা, তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না। আমরা সাবধান করে দিচ্ছি, সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দিবেন এটা বরদাস্ত করব না। এখানে কোনো ছাড় নাই। আমি এই কথাগুলা কয়েকদিন ধরে এই অপকর্মের প্রতিবাদ করছি। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি।
ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি, একদম ফকফকা উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। আমরা ন্যায়ের পথে লড়াই করে যাব। 12 তারিখ সেই পরিবর্তনের দিন। 4টা মিনিট আপনারা অপেক্ষা করেন, আজানটা শেষ হোক, আমার বাকি 3টা কথা বলে শেষ করব আমি। সময় লাগবে 4 মিনিট ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজান হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ নামাজে যাব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে, এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে, আমরা আসতে দেব না। এই জন্য আগামী 12 তারিখ যারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফেসিবাদের আজাদি না মানে গুলামি, আজাদি না গুলামি, আজাদি না গুলামি। দ্বিতীয় ভোট, ওই পচা ব্যবস্থার পক্ষে এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম, তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছি, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করিল। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? ইনশাআল্লাহ জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে। আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন, শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। সেই 12 তারিখের বুথকে পাহারা দিয়ে বুথে পৌঁছাতে হবে, ব্যালট বাক্সে পৌঁছাতে হবে, তারপরে হিসাব গুনে বাড়িতে ফিরতে হবে ইনশাআল্লাহ। রেজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না। কোনো বুথ ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দিবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না, মেনুবারিং যারা করেছে তাদেরকে মেনুবারিং করতে দিবেন না ইনশাআল্লাহ। যুবকরা সজাগ আছো? শিওর? সবাক? ইনশাআল্লাহ আমরা রুখে দেব সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ। নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আরে যাই বলছি, বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বলল জামাতের আমির সাহেব! এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না। যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে, বাবা আমার এই 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না, আমার দরকার নাই মহিলা কর্মজীবী, মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই। কারণ মালিক টকা খাবে কেন? আরেক দল বলতেছে, যাও মহিলারা একটু রুজি রোজগার করতো, রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে। ভাই, একদিনে সব কথা বলা যায় না। বিবেচনা না করে, চিন্তা না করে এই কথা বলি নাই। আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায়, যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, এটা কি বৈষম্য না? আমরা করব 8 ঘন্টা, তারা করবে 5 ঘন্টা। আমি বললাম অবশ্যই বৈষম্য। আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা। পুরুষরা বাম দিকে বসেছে, মহিলারা ডান দিকে বসেছে। পুরুষদেরকে বললাম, বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন। পুরুষদেরকে বললাম যে আগামী 1 বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এমন 2-1 জন পুরুষ থাকলে হাত তুলেন। কেউ তো আর হাত তুলে না, সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয়, বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি। আমি বললাম এটা পারবেন না? কয় না না, এটা পারবো কীভাবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিতে পারলেন না, আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন 2 বছর, যারা তারা একটু হাত তুলেন, নিজের বুকের দুধ। এখন দেখি আবার কেউ হাত তুলে না। আমি বললাম এটা কি বৈষম্য না? একজন পেটে গর্ভধারণ করলো,
এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটা কি বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে, সরকারের কাজ হবে কেমনে? অবশ্যই হবে। যে জাতি তার মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন। চুররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যেই টাকা নিয়ে যায়, সেই টাকা যদি ফেরত আসে, সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায়, মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। একটা সমাজের ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যে সমাজের সুন্দর, সেই সমাজ সুন্দর হয়। পরিবার যেখানে এলোমেলো, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি। এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়। সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে। প্রথম দিনই হবে না, নিশ্চয়ই একথা জনগণ বুঝে। জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে। জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পায় ইনশাআল্লাহ তা হবে। বলবেন ঠিক আছে, বেতন না হয়ে দিলেন, 3 ঘন্টা যে খালি হয়ে গেল, সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য জব ছেড়ে দেয়। তারা যখন দেখবে 3 ঘন্টারও আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে, সেই 3 ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরও বেড়ে যাবে, একজনের সাথে আরও 1/2 জন যুগ হয়ে যাবে। সুতরাং আগে যদি 100 জন জব পেয়ে তাকে এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে যদি কোনো শিল্প, কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায়, সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে। কেউ যদি না আসে, পুরুষ দিয়ে পূরণ করেন, অসুবিধা নাই। আবার মহিলাদের মাঝে, নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি 8 ঘন্টা কাজ করেই 8 ঘন্টার বেতন নিতে চাই, তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ। তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে, এই জন্য তাকে সম্মানিত করা হবে। সম্মানিত করার বহু রাস্তা খোলা আছে। কাউকে বাধ্য করা হবে না, কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না, কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না। এটা থাকবে অপশনাল চয়েস, অল্টারনেট চয়েস। এমন হলে কার অসুবিধা? গরম ভাতে বিলাই বেজার। কারণ ওই ভাতে মুখ দিলে বিড়ালের মুখ পুড়বে। আমরা ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত ময়লা আমরা ঝরায় দিতে চাই ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমরা পারবো না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো। আজকে মায়েদের ব্যাপারে এই কথা বলার আমার উদ্দেশ্য ছিল। আপনারা কি খুব কষ্ট পেয়েছেন? এখন বলবেন আমাদের থাকলোটাকে গেল তো, সব গেল, সব তো ওনাদেরকে দিয়ে দিলেন। যেই স্বামী তার স্ত্রীকে রানীর আসনে প্রতিষ্ঠিত করে, সেই স্বামী রাজা হয়। আর যেই স্বামী তার স্ত্রীকে অপমান করে, সেই স্বামী কামলা হয়। আপনারা রাজা হতে চান না কামলা হতে চান? 2 নম্বর, ওই স্ত্রী যিনি মর্যাদা পাবেন, সম্মানিত হবেন, তিনি চিন্তা করবেন আমার যে স্বামী আমাকে এতটা সম্মান দিয়েছে, আমারও দায়িত্ব আছে তাকে সম্মান দেওয়ার। সুতরাং এই সংসার শুধু ভালোবাসার হবে না,
এই সংসার সম্মানে সম্মানে ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবার, সেই সম্মান গঠন করতে চাই। আজকে কি হয়েছে, ওই সম্মান, ওই মর্যাদা, ওই ভালোবাসা না থাকার কারণে সন্তানরা বিপদগামী হয়। পুলিশ অফিসারের মেয়ের হাতে অফিসার নিজে এবং তার স্ত্রী টুকরা টুকরা হয়। যেই পুলিশ অফিসার সমাজের নিরাপত্তা বিধান করবেন, দুঃখজনকভাবে তাকে সেই পরিণতি বহন করতে হয়। এটা কি জন্যে? ওই মেয়ের শিক্ষার অভাব ছিল না, ওই মেয়ের সুশিক্ষার অভাব ছিল। আমরা মায়েদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করব, সমাজের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে ইনশাআল্লাহ। এখন আবার কেউ যদি বলে যে জামাতে ইসলামী সব ঘর খালি করে, এখন তো মেয়েদেরকে দেখি বের করে দিবে, যেভাবে লোভ দেখাচ্ছে। আগেই বলেছি, যার প্রয়োজন আছে এবং যার যোগ্যতা আছে সে আসবে। যিনি তার কর্মক্ষেত্র হিসাবে বাসাকেই, পরিবারকেই বাছাই করে নেবেন, তাকেও ভিন্নভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। তিনি রত্নগর্ভা মা হিসাবে মেডেল পাবেন, সম্মান পাবেন, রাষ্ট্রের পক্ষ থেকে আরও বহু ইজ্জত তিনিও বুক করবেন ইনশাআল্লাহ। এ রাষ্ট্রে কেউ বঞ্চিত হবে না, সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে, আনন্দিত হবে ইনশাআল্লাহ, গর্বিত হবে ইনশাআল্লাহ। মাথা ছোট হবে না, ঠোঁট শুকায় যাবে না, দুনিয়ার কারো সামনে মাথা নত হবে না। সেই জাতিটা আমরা বিল্ড আপ করতে চাই। যুবকরা যারা বিয়ে করেন নাই একটু হাত তোলেন তো দেখি, যাদের বিয়ে বাকি হাত তুলেন। আর এটা লজ্জার ব্যাপার নাকি? তুলেন, হাত তুলেন, দায়িত্ব আছে না আমাদের, গোটাগালি করা লাগবে না, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, বিপুল হাত উঠেছে চতুর্দিকে। এখন থেকে নিয়ত করো, ঘরে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, তাকে গোলাপের মর্যাদা দিবা। মার হক নষ্ট হবে না, স্ত্রীর হক নষ্ট হবে না, সকল হক ইনশাআল্লাহ তোমার পুরুষ উচিত ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে এই পরিবারে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, শুধু পরিবার দেখলে হবে না, তোমাদেরকে দেশও দেখতে হবে। কারণ দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে। এই দেশও গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে। অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন। কাজ শেষ হয়নি রে, তোমাদের কাজ শেষ হয়নি, কাজ বাকি রয়ে গেছে। সমাজের আবর্জনা এখনো আছে, সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এই যুদ্ধ করতে যুবকরা রাজি ইনশাআল্লাহ। যে যুবকরা হাত তুললো, মুরব্বীরা দায়িত্ব পালন করবেন, তাদেরকে উপযুক্ত পাত্রে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমাদের যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠুক, আমরা এটা চাই। ডান বাম না চাক, দৌড়াদৌড়ি না করুক, সিরাতুল মুস্তাকিমে চলুক। আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়ে পড়ুক, পিছনে তাকাবে না, পিছন নিয়ে কামড়াকামড়ি করবে না, অতীতের কেসাল পাকাবে না। যুবকরা সামনে দেখবে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা যুবকদের বাংলাদেশ গড়তে চাই। এখানে আসার পথে অনেকগুলা কিশোর, ছোট ছোট 5 থেকে 10 বছরের ভিতরে তারা এসেছে, তারা হাত মিলায়, এরাই আমাদের বাংলাদেশ, এদের জন্য বাংলাদেশ, এদেরকে নিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ। এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না। কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুঃখী পরিবারে জন্ম নিল, একটা কল্যাণ রাষ্ট্র, ইনসাফের পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না। এটা দেখবে সকল শিশুর মানসিক বিকাশ, এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এই শিক্ষা ইনশাআল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে। তাহলে আজকে অনাদরে, অবহেলায়, অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে, স্কুলে যেতে পারে না, গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না, সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সেই সব মণিমুক্তা দিয়ে আমরা মালা সাজাবো। আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি। এই সোনালী সমাজ গড়ার স্বপ্নে সারথি আপনারাও হবেন, এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন, যদি ভালো লাগে বিশ্বাস করবেন, তাহলে এটা জনগণকে বলবেন।
জনগণের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন। আপনারা কি আমার এই অনুরোধটা রক্ষা করবেন? আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। 15 নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে, যদি আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে না। আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে ইনশাআল্লাহ। এটি হবে আমাদের দায়িত্ব। সমাজের মৌলিক সমস্যাগুলা কি, সমাজের মাঝারি সমস্যাগুলা কি, সমাজের ছোট সমস্যাগুলা কি, এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলা কি, সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব। কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে, কোনটা পরে দাবি রাখে, অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সমঝাই দিলেন, আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল, এটা হয়েছে। এইটা আপনার ন্যায্য নয়, এটা হবে না, এটা অন্যজনের ন্যায্য, তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা আপনার ন্যায্য, কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই, এটা আন্ডার প্রসেস আছে। আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন। তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় ভুগবে না, তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসবে, আমি আমার ফলটা পাবো ইনশাআল্লাহ। আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু 15 নম্বর আসন না ভাই, 56,000 মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই। একা একটা আসন কি আলাদা হয়ে যাবে? সারা বাংলাদেশ যেমন হবে 15 নম্বর তেমন হবে। অসংখ্য সমস্যা এখানে আছে, আমি ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি, আপনাদের থেকে শোনার চেষ্টা করছি। মিটিংগুলার মাঝখানে যাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয় বলেন, একটু শুনি। এরপরে নিজের চোখ দিয়ে ওগুলো দেখার চেষ্টা করি, নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি। আমি মানুষটা অমর নয়। গেছিলাম 19 জুলাই, আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ঋণী। দোয়া করবেন হায়াত আল্লাহ যতটুকু দিবেন সেই হায়াতটা যেন মানুষের কল্যাণে হয়। আপনারা একটু দোয়া করবেন তো। আমি কিন্তু আপনাদের কাছে বুট চাই নাই, মন খারাপ করছেন? সবাই তো এসে বুট চাই, আমি যে চাইলাম না, এটা কি আমার অপরাধ? কেন আমি চাই নাই জানেন? আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বুঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট।